নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগে একটি পোস্ট করেছিলাম আপনাদের প্রতিবেদনে, যেখানে দীপশিতা দেশ পত্রিকার বিতর্ক সভায় যেভাবে মাত করলেন এবং এলিট ক্লাসের যে সমস্ত বক্তা তথা যে সমস্ত তৃণমূলপন্থী বিদ্বজ্জনেরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কার্যত মাঠের বাইরে বের করে দিলেন। নিখুঁত পরিসংখ্যান তথ্য এবং শেষে কবিতা আওড়ে যেভাবে মাত করলেন উন্নয়ন পরম ধর্ম, এই প্রস্তাবের বিপক্ষে তার টিমকে তিনি জেতালেন। শেষ পর্যন্ত টিমের সবাই তাকেই দায়িত্ব দিলেন যে কালমিনেশনটা যেন তিনিই করেন। উপস্থিত যে যত দর্শক শ্রোতা বন্ধুরা ছিল হাততালিতে ফেটে পড়ল সভাস্থল, এবং কিছুক্ষণ সময় তার কথা বলতে পর্যন্ত অসুবিধা হচ্ছিল, এতটাই হাততালির বহর। তো সেই রকম আমি আপনাদের কথা দিয়েছিলাম, এর আগের প্রতিবেদনে তার বক্তব্যটা শোনাতে পারিনি, আসলে একটু সমস্যা ছিল। তো এখন আপনাদের সেই বক্তব্যটা শোনাবো। শুনুন, শুনে আপনারা মন্তব্য করবেন আশা করি, এবং এই সমস্ত ভিডিও আরও অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন, কারণ মেনস্ট্রিম মিডিয়া কিন্তু বামেদের যে আন্দোলন এবং ছাত্র যুবদের যে আন্দোলন সেটাকে সাপ্রেস করার জন্য উঠে পড়ে লেগেছে। বামেদের কোথায় বাগবিতণ্ডা হচ্ছে, কোথায় কোন্দল হচ্ছে, অন্তর্কলহ হচ্ছে, আদৌ হচ্ছে না, সেগুলোই কিন্তু ফলাও করে তাদের মিডিয়ায় দেখানো হচ্ছে। সুতরাং আপনাদের দায়িত্ব এগুলো রিচ আরও অনেক বাড়ানো। আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। শুনুন। যারা পক্ষে আজকে বলছেন তারা প্রত্যেকেই এখানে খুব লম্বা উন্নয়নের ফিরিস্তি দিয়েছে, এবং একটা কথা খুব ইম্পর্টেন্ট তারা বলেছেন, যে কথাটা স্বাভাবিকভাবে আমরা যারা বামপন্থী রাজনীতি করি, বামপন্থী মতাদর্শে বিশ্বাস করি, আমরা বলি যে ইটস নট অ্যাবাউট ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, কালেকটিভ ডেভেলপমেন্ট, ব্যক্তির উন্নয়ন না, সামগ্রিকভাবে সমষ্টির উন্নয়নের কথা ওনারা বলেছেন। শুনে ভালো লাগলো, কিন্তু ওনারা হয়তো কিছু পয়েন্ট মিস করে গেছে। সমষ্টির কতটা উন্নয়ন হয়েছে আমি জানি না, কিন্তু তৃণমূল করেন এমন ব্যক্তিদের যে প্রচুর উন্নয়ন 2011 সালের পর থেকে হয়েছে সেটা আমরা সবাই জানি। আমি ছোট্ট দুটো উদাহরণ দেব। একজন, ওই উন্নয়ন শুনলেই যার নামটা, যার ছবিটা আমাদের মাথায় চট করে মনে পড়ে, কারণ তিনি রাস্তায় উন্নয়ন দাঁড় করিয়ে রাখতেন, সেই অনুব্রত বাবু, উন্নয়ন বাবু। তিনি এক সময় 2014-15 সালে তার যে ওই গড় আয় ছিল তা ছিল 5 লাখ টাকা। তার ঠিক 10 বছরের মধ্যে উনি প্রতি মাসে 50 লাখ টাকা আয় করতেন। অনুব্রত মণ্ডলের টোটাল সম্পত্তি, তার মূল্য খুবই কম, 77.6%, 77.6 কোটি টাকা। আমি জানি না কোন সমষ্টিগত উন্নয়নের ব্যক্তি মালিকানা এটা হতে পারে। এবার এই ক্ষেত্রে আবার ধর্ম নিয়েও কিন্তু তৃণমূলের মধ্যে কোনো ব্যাপার নেই, তারা খুবই সেকুলার এই উন্নয়নের বন্টন এবং উন্নয়নের কুক্ষিগতকরণের ক্ষেত্রে। আরেকজন মানুষ শাহজাহান বাবু, সন্দেশখালীর বেতাজ বাদশা ছিলেন, তিনিও খুব সাধারণ আমার আপনার মতো বা ওয়ার্কিং ক্লাস যাকে আমরা বলি সেই রকম পরিবার থেকে উঠে এসেছেন। কিন্তু শাহজাহান বাবুর কুল সম্পত্তিও খুব বেশি না, 21 কোটি সামথিং টাকা। এখন এই এতগুলো বছরে যে উন্নয়নের ফিরিস্তি আপনারা বললেন, গরিব মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার কথা বললেন, সমবন্টনের কথা তারা বললেন, কোন উপায়ে, কোন জাদুতে, অথবা কোন স্ত্রী আর কোন স্কিমে অনুব্রত মণ্ডল আর শাহজাহান বাবু কোটিপতি হয়ে গেলেন, এর পরের যিনি আসবেন তিনি যদি বলে দেন, তাহলে আমাদের উন্নয়নের ফিলোসফি, উন্নয়নের মডেলটা বুঝতে একটু সুবিধা হবে। দ্বিতীয় কথা, এখানে আমাদের সঙ্গে যিনি প্যানেলিস্ট কথাগত বলেছেন লক্ষ্মী ভান্ডারকে, উনি বলেছেন এটা ভিক্ষা দেওয়ার মতো, আমরা বামপন্থীরা মনে করি না। আমাদের মনে হয় না আমার করের টাকা, আমার ট্যাক্সের টাকা যদি কেউ আমাকেই ওয়েলফেয়ার স্টেট হিসাবে, জনকল্যাণকারী রাষ্ট্র হিসেবে ফিরিয়ে দেয়, সেটা কোথাও ভিক্ষাবৃত্তি হতে পারে, ওটা আমার টাকা, আমার হকের টাকা। লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে যেহেতু সেটা মহিলাদের দেওয়া হয়, একটা ছোট্ট পরিসংখ্যান দেব। আমার ভারতবর্ষে যে টোটাল জিডিপি, তার 7.6% প্রায় যে মহিলারা বাড়িতে কাজ করেন, আনপেড ডোমেস্টিক ওয়ার্ক যাকে আমরা বলি, সেই আনপেড ডোমেস্টিক ওয়ার্ক করা মহিলারা আমার জিডিপি 7.1% তারা কন্ট্রিবিউট করেন। অতএব তাদের হাতে যদি মাসিক কিছু টাকা দেওয়া যায়, তাহলে কোনো গন্ডগোলের ব্যাপার নেই, কোথাও কোনো সমস্যার ব্যাপার নেই, খুবই ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখানকার যারা বলে গেলেন তাদের মনে হলো ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট এবং ওয়েলফেয়ার স্কিম এগুলো বোধহয় একে অপরের একটা বিপরীত শব্দ, যে আপনি যদি ওয়েলফেয়ার স্কিমে টাকা দেন তাহলে আপনি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করতে পারবেন না। আমরা যারা একটু অর্থনীতি বুঝি, আমরা জানি যে যদি যে মানুষ, যাদের হাতে আপনি টাকা দেওয়ার কথা বলছেন, সেই মানুষের হাতে যদি আপনি 5,000, 10,000, 20,000 টাকাও দেন না কেন, তাতেও যে সংখ্যক ছেলে মেয়েরা আমার প্রজন্মে
যারা পড়াশোনা করার পর স্কুল কলেজ ইউনিভার্সিটি করার পর রাস্তায় বসে আছে, চাকরি পাচ্ছেন না, তাদের ক্ষতিপূরণ আপনারা দিতে পারবেন না। আমরা বলছি ওয়েলফেয়ার স্কিম খুব ভালো কথা, উন্নয়ন হোক, সাধারণ মায়েদের কাছে টাকা পৌঁছে যাক, কিন্তু সাধারণ মায়ের কাছে টাকা পৌঁছে গেল আর তার বাড়ির ছেলেটা মেয়েটা চাকরি না পেয়ে আত্মহত্যা করলো, এমন উন্নয়ন কোথায় যে মানুষ, যে ছেলে, যে মেয়ে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তিনিও চান। ওরা বলার চেষ্টা করলেন লক্ষ্মী ভান্ডারের কথা, কন্যাশ্রীর কথা। আমি লক্ষ্মী ভান্ডারের একটা ছোট্ট কথা বলি, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী। কন্যাশ্রীর মাধ্যমে ওনারা বললেন যে মেয়েদের প্রচুর পড়াশোনা করার আগ্রহ জেগেছে। এর আগে মেয়েরা কেরিয়ার নিয়ে ভাবতোই না। কন্যাশ্রী ৫,০০০ টাকা পাওয়ার পর তার মনে হলো এই তো, এরপর থেকে আমি এখন ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। মানে আমরা যখন স্কুলে গেছি আমরা কেউ কেরিয়ার করার কথা ভাবি। আমি সরকারি স্কুলে পড়েছি, বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি। এখন যারা লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী পাচ্ছেন তারা বোধহয় খুব কেরিয়ারের কথা ভাবছে। কিন্তু পরিসংখ্যান কি বলছে? 2015-16 সালে 20 থেকে 24 সালের মধ্যে, অর্থাৎ 18 বছর বয়সের আগে যাদের বিয়ে হয়ে গেছে, সেই পার্সেন্টেজটা কত? পূর্ব মেদিনীপুর 2015-16 সালে সেখানে 44 এরকম মেয়েরা ছিল যাদের 18 বছর হওয়ার আগে বিয়ে হয়ে গেছিল। 2019-20 সেই সংখ্যাটা হয়েছে 57.6%। পশ্চিম মেদিনীপুরে 41.2% ছিল, সেটা বেড়ে হয়েছে 50.4%। হুগলি জেলা, আমার পাশের জেলা, 31.9% ছিল 15-16-তে, সেটা 19-20-তে বেড়ে হয়েছে প্রায় 40.8%। বাঁকুড়া 39% ছিল 2015-16-তে, 45.7 হয়েছে 2020-20। আমি লম্বা পুরো লিস্টটা দিতে পারি। যদি সত্যিকারেরই কন্যাশ্রীর মধ্যে দিয়ে, রূপশ্রীর মধ্যে দিয়ে আমরা মেয়েদের বড় হওয়ার, মেয়েদের মানুষ হওয়ার, মেয়েদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জায়গাটা তৈরি করতে পারতাম, তাহলে 18 বছর বয়সের পর কোনো গ্রামাঞ্চলের মেয়েকে বিয়ে করতে হতো বলে আমার মনে হয়। আমরা যদি মহিলাদের এমপ্লয়মেন্টের কথা দেখি, সেখানে এখনো পর্যন্ত 65.6% মহিলারা যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন তারা রিপ্রোডাক্টিভ কাজের সঙ্গে যুক্ত। অর্থাৎ তাদের একমাত্র কাজ স্বামী সংসার করা, ঘরের ছেলে মেয়েদের মানুষ করা, ওই বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা ইত্যাদি। 65.6%। মাত্র 9% এরকম মেয়েরা রয়েছে যারা সেলফ এমপ্লয়েড, অনলি 9%। মাত্র 4% এমন মেয়েরা রয়েছে যারা চাকরি খুঁজছেন। আপনি যে উম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলছেন, শুধুমাত্র মাসে 5,000-4,000 টাকা দিয়ে এই পুরোটা হয়ে যাবে? আপনারা বলছেন ইকোনমিক এম্পাওয়ারমেন্টের কথা। অর্থনৈতিক এম্পাওয়ারমেন্ট যদি আমি ধরেও নিই, 2,000 টাকায় আমার বিশাল ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে আমার সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, আমার পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট। আজকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত যখন নির্বাচন হয়, ভোট হয়, সেখানে বিরোধী দলের একজন মহিলা, আমার নিজের চোখের সামনে দেখা, আমি ওই পোলিং এজেন্ট ছিলাম, কাউন্টিং এজেন্ট ছিলাম, একজন বিরোধী দলের মহিলা, তিনি আমার দলের মহিলা নন, শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছে বলে ওই কাউন্টিং বুথে তার জামা কাপড় ছিঁড়ে বার করে দেওয়া হয়েছিল। বলা হয়েছে যদি আরো একটুখানি বেশি সময় থাকিস অন্তর্বাসটুকু পর্যন্ত রাখবো না। কিসের এম্পাওয়ারমেন্ট? কোন উম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলছি? সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। আজকে যখন নির্ভয়ার মতো, অভয়ের মতো, তিলোত্তমার মতো এরকম একটা গর্হিত কাণ্ড পশ্চিমবঙ্গের বুকে ঘটে, পশ্চিমবঙ্গের সরকার বলে রাত্রিবেলা মেয়েদের ডিউটি বন্ধ করে দাও, নাইট ডিউটি বন্ধ করে দাও। অর্থাৎ যারা রেপিস্ট, যারা ধর্ষক, তাদেরকে সাজনা দিয়ে যে মেয়েরা এত লড়াই আন্দোলন সংগ্রামের পর তারা কর্মক্ষেত্রে আসতে পারলেন, তাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা আপনারা করছেন। কিসের এম্পাওয়ারমেন্ট? আমরা বলছি, আমাদের মনে হয় এম্পাওয়ারমেন্ট মানে, উন্নয়ন মানে মানুষের মাথা উঁচু করে কথা বলার জায়গা। উনি মাঝে বলছিলেন বুকে হাত দিয়ে বলুন, আপনারা বুকে হাত দিয়ে বলুন। 11 সালের পর থেকে বিরোধী রাজনীতি করার জন্য কত মানুষ ঘর ছাড়া হয়েছে? 11 সালের পর থেকে বিরোধী রাজনীতি করার জন্য কত মানুষ মিথ্যে কেসে জেলের মধ্যে রয়েছে? 11 সাল থেকে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য কতজনের চাকরি গেছে? অম্বিকেশ মহাপাত্রের কথা আমাদের বলেনি? একের পর এক নাম লম্বা আমরা বলতে পারি। আমি সেই ওই কাদা ছোড়াছুড়িতে যাব না। কিন্তু যে উন্নয়নের কথা বলছেন, যে পরম ধর্মের কথা আমরা বলছেন, সেই পরম ধর্ম পশ্চিমবঙ্গের বুকে আমরা বিশেষ দেখতে পাই। আমি শেষ 2-3টে কথা বলে শেষ করব। এই আচ্ছা, তাহলে শেষ কথা বলা যাবে না। আমার সাথে এটুকুই বলার, উন্নয়নই রাজার ধর্ম, মাথার উপর টাকার বর্ম, শিক্ষিকাটি দাঁড়িয়ে একা খায়, ঘুষের পাহাড় দেশের চূড়ো, বিনিয়ে যেতে মানুষ মারো, বিচার টিচার কঠিন, কে আর পায়? আমরা বরং স্তুতি সাজাই, রাজার জুতের চটি নাচাই, পরিযায়ীর লম্বা হলো লাইন, আনিস থেকে তিলোত্তমা সব হলো, খালি ন্যায় হলো না, রাজার দেশে অপরাধী। থ্যাংক ইউ।